এক-এগারোর সরকার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, কারণ সেই সরকারের হাতে বিএনপি ক্ষমতা হারিয়েছিল। যে পরিস্থিতিতে বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তা যে আর কারো নয়, বিএনপি সরকারেরই দোষে, সে কথা পাগল এবং শিশু ছাড়া সকলেরই বোঝার কথা। কিন্তু এক-এগারোর সরকার ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং বিদেশি নির্ভর একটি সরকার, যারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি মুছে ফেলতে চেয়েছিল, কিংবা বলা ভালো শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাজনীতিকে বিদায় জানাতে চেয়েছিল, যার নেতৃত্বে তখনও ছিলেন সেই সময় সদ্য শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। আর তার সঙ্গে ছিল বাংলাদেশের সুশীল সমাজের একটি বিরাট অংশ, পত্রিকার সম্পাদক, সাবেক আমলা, কে ছিল না? পরিস্থিতির পরিহাস দেখুন। আবারও 2026 সালে ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকারের হাত ধরেই ক্ষমতাসীন হলেন তারেক রহমান। ক্ষমতাসীন হয়ে তিনি এক-এগারোর সিলেক্টিভ ধরপাকড় শুরু করলেন। এখনো বাদ রাখছেন ডক্টর ইউনূস সহ পালের গোদাদেরকে। কল্পনা করুন তো, আবার একটি এক-এগারো যদি হয় বাংলাদেশে, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের জন্য কার বিচার করবে তারা? বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, বরং ইতিহাসকে পুনরাবৃত্তি করি। মুখ বদলায়, পতাকা বদলায়, স্লোগান বদলায়, কিন্তু ক্ষমতা দখল, প্রতিশোধ এবং রাজনৈতিক নির্মূলের নকশা একই থাকে। আজ যে প্রশ্নটি সামনে এসেছে সেটি কেবল এক-এগারোর বিচার নিয়ে নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে এক-এগারোর সেনা সমর্থিত অরাজনৈতিক সরকার ক্ষমতা দখল করে শেষ পর্যন্ত টিকতে পারেনি এবং একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল, তাহলে 2024 সালের জুলাই সন্ত্রাসের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও কি শেষ পর্যন্ত একই পথে হাঁটেনি? 18 মাস ধরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, মূলধারার রাজনীতিকে দুর্বল করার চেষ্টা করেছে, তারপর শেষ পর্যন্ত একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপি তথা তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নিয়েছে। দুই সময়ের মধ্যে পার্থক্য হয়তো আছে, কিন্তু একটি গভীর মিলও আছে। দুই ক্ষেত্রেই অরাজনৈতিক শক্তি রাজনৈতিক নেতৃত্বকে নিঃশেষ করার চেষ্টা করেছে এবং দুই ক্ষেত্রেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে মূল কথা হচ্ছে, এই দুই বারই মূল এবং প্রধান শত্রু ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এখানেই বাংলাদেশের বাস্তবতা খুব নির্মম। এই দেশে রাজনীতিকে মুছে ফেলা যায় না, রাজনীতিবিদদের কারাগারে পাঠানো যায়, দলকে দুর্বল করা যায়, মিডিয়াকে ব্যবহার করে চরিত্র হনন করা যায়, কিন্তু রাজনীতির জায়গা শূন্য রাখা যায় না। সেই শূন্যস্থান শেষ পর্যন্ত আবারও রাজনৈতিক শক্তি পূরণ করে। আজ তারেক রহমানের সরকার এক-এগারোর দ্বিতীয় এবং তৃতীয় সারির কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ভালো কথা, রাষ্ট্রীয় নির্যাতন, টর্চার সেল, অবৈধ আটক, গুম এবং রাজনৈতিক প্রকৌশলের বিচার হওয়া তো উচিত, কিন্তু এখানেই মূল প্রশ্নটি সবচেয়ে তীক্ষ্ণ হয়ে ওঠে। যদি সত্যি বিচার করতে চান, তাহলে মূল ব্যক্তিকে কেন বাদ দিচ্ছেন? যে নামটি এক-এগারো এবং জুলাই পরবর্তী অন্তর্বর্তী দুই পর্যায়েই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন ছাড় দেওয়া হচ্ছে? কেন তার সঙ্গী সাথী যারা ছিল এক-এগারোর সময়ে এবং এখন, এদেরকে কেন ধরা হচ্ছে না? এই প্রশ্নটি এখন আর কেবল রাজনৈতিক প্রতিপক্ষের নয়, এটি জনমতের প্রশ্ন। এটি কি কেবল আইনি বাছাই, নাকি ক্ষমতায় বসানোর রাজনৈতিক ঋণ স্বীকার করা এবং সেই ঋণ পরিশোধের জন্যই আজ ইউনূসকে এবং তার সঙ্গী সাথীদেরকে ছাড় দেওয়া হচ্ছে? কারণ মানুষ প্রশ্ন করতেই পারে, 2026 সালে লন্ডন থেকে রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ যদি ইউনূস সরকারের হাত ধরেই তৈরি হয়ে থাকে, তাহলে কি সেই কারণেই আজ মূল ব্যক্তিকে অক্ষত রেখে দ্বিতীয় সারির মুখগুলোকে ধরা হচ্ছে এক-এগারোর? বাংলাদেশের রাজনীতিতে এটাই সবচেয়ে বিপজ্জনক প্রবণতা, সিলেক্টিভ জাস্টিস, যেখানে বিচার হয় কিন্তু পূর্ণ বিচার হয় না, যেখানে কিছু মুখ অভিযুক্ত হয় কিন্তু কিছু মুখ অদৃশ্য সুরক্ষা পায়, যেখানে আইনের শাসনের আড়ালে রাজনৈতিক দেনা পাওনা কাজ করে। আর এখানেই সবচেয়ে শক্তিশালী প্রশ্নটি আমাদের উত্থাপন করা প্রয়োজন। আজ তারেক রহমান ক্ষমতায় এসে এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আগামীকাল যদি তিনি ক্ষমতা হারান, যদি পরবর্তী সরকার 2026 সালের নির্বাচনী প্রক্রিয়াকে একটি সাজানো ক্ষমতা হস্তান্তর হিসেবে ব্যাখ্যা করে, এবং জামাত সেটা করবেও যদি কখনো ক্ষমতায় যায়,
যদি তারা বলে যারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদেরও বিচার হবে, তখন তাহলে কি একই রাষ্ট্রযন্ত্র আবার তার দিকেই ফিরবে না? এটাই বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতির একটি অনন্ত চক্র। আজ আপনি ক্ষমতায়, গতকালের শাসন ব্যবস্থার বিচার করছেন, শাসকদের বিচার করছেন, কাল আপনি ক্ষমতার বাইরে, নতুন সরকার এসে আপনার বিচার শুরু করবে। এভাবেই ন্যায় বিচার থাকে না, এভাবে প্রতিশোধের ধারাবাহিকতা তৈরি হয় এবং রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনগণ, রাষ্ট্র নিজে। কারণ যখন প্রতিটি রাজনৈতিক শক্তি বিশ্বাস করে যে ক্ষমতা হারালে তার বিরুদ্ধে বিচার হবে, তখন ক্ষমতায় থাকাকালীন তারা আরো বেশি আগ্রাসী হয়, আরো বেশি রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে, আরো বেশি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাইব্যুনালকে দলীয় স্বার্থে ব্যবহার করে। ফলে বিচার আর আইন নয়, ক্ষমতার অস্ত্রে পরিণত হয়। বাংলাদেশের ইতিহাস আমাদের এটাই বলছে যে ১-১১ ব্যর্থ হয়েছিল কারণ রাজনীতিকে মুছে ফেলতে পারেনি। জুলাই পরবর্তী অন্তর্বর্তী ব্যবস্থাও ব্যর্থ হয়েছে একই কারণে। কিন্তু রাজনৈতিক শক্তিগুলো যদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে আবার প্রতিহিংসার একই খেলায় নামে, তাহলে আগামী সরকারও একই পথে হাঁটবে। আজকের বিচার আগামীকালের প্রতিশোধের ভিত্তি হয়ে থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, বাংলাদেশে কি প্রতিটি সরকার বা প্রতিটি ক্ষমতার পালাবদলি বিচার এবং প্রতিশোধের নতুন পর্ব হয়ে থাকবে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা কেবল সরকার বদলাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতি বদলাচ্ছি না। আর রাজনৈতিক সংস্কৃতি না বদলালে ইতিহাস আবারও ফিরে আসবে, হয়তো অন্য নামে, অন্য মুখে, কিন্তু একই কৌশলে। একটি নতুন ১-১১, একটি নতুন জুলাই সন্ত্রাস, একটি নতুন প্রতিশোধ যে কোনো আকারে আসবে। এবং তারেক রহমানের পেছনে শনি লেগেছে, এটা বোঝা যাচ্ছে। যেভাবে তিনি খেলছেন, এই খেলার পরিণতি খুব ভালো হওয়ার কথা নয়। ভালো থাকবেন সবাই।